রিল্যাক্স ভাইয়া, এত হাইপার হওয়ার কিছুই নেই। জান্নাতুল বেগম বলে। কই দেখি ছবিটা। সামির তার ফোন এগিয়ে দেয় জান্নাতুল বেগমের দিকে। জান্নাতুল বেগম অপলক চেয়ে থাকেন আখির পানে। আখিও সুন্দরী, তবে মেয়েটার মধ্যে আলাদা একটা মায়া। জান্নাতুল বেগম অজান্তেই হাসেন। দুই বোনই মাশাল্লাহ। কই দেখি। সবাই একে একে আখির ছবিও দেখতে থাকে। অভিকা তো মজার ছুড়ে বলে। অভিকার কথায় স্বামীর মোটেও রাগ করে না, বরং হেসে হেসেই জবাব দেয়। সেটার সম্ভাবনা নেই, কারণ আমার চোখে দুনিয়ার সবচেয়ে সুন্দরী মেয়ে হলো সাজে, আর সারা জীবন সেটাই থাকবে। বলেই সবাই হেসে উঠল। আজাদ চৌধুরী ছেলের পিঠে চাপড় মেরে বলেন। দিস ইজ মাই বয়। আমি গর্বিত তোমাকে নিয়ে। সারা জীবন এইভাবেই এক নারীতে আসক্ত থেকো। সামির হাসে, মনোমুগ্ধকর সেই হাসি। বলে। একদম। তবে আম্মু আখির সাথে তোমার দারুণ জমবে। সে পুরোই তোতা পাখি, সারাক্ষণ মুখে খই ফুটে চলেছে। ওর আব্বু ছাড়া কাউকে ভয় পায় না, সারাক্ষণ বাড়ি মাতিয়ে রাখে। সাজিদ তো বোন বলতে অজ্ঞান, তবে ওর বোন এখনো আমাদের সম্পর্ক জানে না। তবে তোমরা যেহেতু আমাদের সম্পর্ক মেনে নিয়েছো, ওকেও বলবো ওর বোনকে সব জানাতে। আমার বিয়ের ব্যবস্থা করো, তাহলেই দেখতে পাবে। চাইলে নিজের কাছেও রেখে দিতে পারবে। জান্নাতুল বেগম হাসেন, কিন্তু সাদ শান্ত থাকতে পারে না। মেজাজ তার পৌঁছে যায় সপ্তম চূড়ায়। বিড়বিড় করে আওড়ায়। তোতা পাখি, আল সি ইউ তোতা পাখি। তোমার জন্য আমার একটা দিন নষ্ট হয়েছে। আমি অসুস্থ হয়েছি, জ্বর আমাকে কাবু করেছে। অত সহজে তো আমি তোমাকে ছাড়বো না। খুব শীঘ্রই দেখা হবে আমাদের। কাল তো পালিয়ে গিয়েছিলে, কিন্তু এবার এবার কি হবে? তোমাকে আমার সামনে আসতেই হবে, আর কালকের করা কাজের শাস্তিও তুমি পাবে। জাস্ট ওয়েট এন্ড সি। এই সাদাল আয়ান চৌধুরী যে কি জিনিস, সেটা তুমি হাড়ে হাড়ে টের পাবে মেয়ে। তাহলে আমার হপু বৌমাকে একদিন আমাদের বাড়িতে নিয়ে আয়। আমারও ওর সাথে কথা বলি, আলোচনা করি কবে ওই বাড়িতে যাব। ঠিক আছে, ওর সাথে কথা বলে সময় করে নিয়ে আসবো ওকে। আচ্ছা। সাদ এবার উঠে চলে যায়। পেছন থেকে জান্নাতুল বেগম বলেন। খাবি না? আমি কি এত তাড়াতাড়ি খাই? তাছাড়া আমার কাজ আছে, আমি পরে খেয়ে নেব। তুমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো, জেগে থাকার ভুলটাও করবে না। বলেই সাদ নিজের রুমের দিকে পা বাড়ায়। কিয়ারা চেয়ে থাকে তার যাওয়ার পানে। একদিন ওই ঘরটা আমার হবে সাদ ভাইয়া। আর সেদিন শুধু তুমি একা নও, আমিও তোমার সাথে রুমে যাব। আর তারপর মনে মনে এসব ভেবেই লজ্জা পেল কিয়ারা। আজাদ চৌধুরী বিশ্রাম নিতে চলে গেলেন। বাকিরাও তাদের খাওয়া শেষ করলো। সামিরও খেয়ে নিয়েছে ওদের সাথে। জান্নাতুল বেগম আর খেলেন না। ছেলে না খেলে ওনার খাওয়া গলা দিয়ে নামে না, তাই তো দুজনের খাবার টেবিলে বেড়ে রাখলেন। খাওয়া শেষে সবাই আরো টুকিটাকি নানান কথায় মগ্ন। তবে কিয়ানের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে তো আখির ছবি দেখেই পাগল হয়ে গেছে। চোখের সামনে বারবার ভেসে উঠছে তার হাস্যোজ্জ্বল মুখশ্রী। কিয়ান অজান্তেই নিজের বুকে হাত রাখে, নিঃশ্বাস নেয় জোরে জোরে, ভাবতে থাকে। ভাইয়া কি হয়েছে তোর, ঠিক আছিস? অভিকের কথায় সবাই কিয়ানের দিকে ফেরে। সে বুকে হাত জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল, তবে অভিকের কথায় সে শান্ত হয়। বলে। সবাই স্বস্তি পায় কিয়ানের কথায়। কিয়ানও খুব কৌশলে আসল সত্যিটা চেপে যায়। তবে ভোলে না আখির সেই চোখ, নাক, মুখ। ওদিকে সাদ রুমে গিয়ে বেডে বসে পড়ে, ফুঁসতে থাকে রাগে। ওই মেয়ে ভাইয়ের শালিকা হবে? বেশ, তাই হোক। ওকে তো আমি দেখে নেব। খালকের করা কাজের শাস্তি সারা জীবন পাবেও। একবার আমার সামনে এসো তোতা পাখি, শাস্তি তোমার পাও না। ঠিক তোমাকে খাঁচায় বন্দি করে নেব। ক্লাস ব্যাং করে সাজি এসেছে সামিরের সাথে দেখা করতে। তারা সব সময় সেই রেস্টুরেন্টে দেখা করে, সেখানটায়। এটা শহর থেকে একটু দূরে। মানুষের আনাগোনা এখানে একটু কম, তাই তারা সেফলি কথা বলতে পারে। চেনা মানুষের সামনে পড়ার ভয়টা থাকে না। সাজি এসে দেখে সামির সেখানে আগে থেকে উপস্থিত। সাজিকে দেখে সামির মুঠো করে রাখা ফোনটা নিজের পকেটে রাখে। সাজিকে জড়িয়ে ধরে আলতো হাতে, অতঃপর চেয়ার টেনে তাকে বসতে দেয়। বসো শাশবাতি। সাজিও সামিরের কথা মতো বসে পড়ে। এতক্ষণ মনের মধ্যে নানান ভয়, চিন্তা, ভাবনা কাজ করলেও সামিরের হাস্যোজ্জ্বল মুখটা দেখে সেটা সহজেই গায়েব হয়। অজান্তে ঠোঁটের কোণে ফুটে ওঠে সূক্ষ্ম হাসি। কি খাবে বলো? কিছু খেতে ইচ্ছে করছে না সামির। আচ্ছা, আমি অর্ডার করে দিচ্ছি। বলেই সামির খাবার অর্ডার করে, আর সব খাবারগুলোই সাজির খুব প্রিয়।
সামির সাজির হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলে। মন খারাপ? সাজি কিছু বলে না, শুধু অসহায় দৃষ্টি নিক্ষেপ করে সামিরের দিকে। সামির সহজেই বুঝে ফেলে সেই দৃষ্টির মানে, একটা দীর্ঘশ্বাস ফেলে বলে। বাড়িতে সবাই তোমাকে পছন্দ করেছে সাজি। আম্মু তো তোমাকে দেখতে চেয়েছে, নিয়ে যেতে বলেছে আমাদের বাড়িতে। আমি ভেবেছিলাম একদিন পরেই তো তোমার ডিপার্টমেন্টে অনুষ্ঠান, সেই দিন নিয়ে যাব তোমাকে। তাহলে বাড়িতেও ধরা পড়া যাওয়ার চান্স থাকবে না, আর দেরি হলেই সন্দেহ করবে না কেউ, কারণ তোমার বাড়িতে তো এই অনুষ্ঠান সম্পর্কে সবাই জানে। সাজি খুশি হয় সামিরের কথায়। ছেলেটা সত্যি তার কথা ভাবে, তাকে বোঝে, তার ভালো মন্দের খবর রাখে। এমন একজনকেই তো সে তার জীবনে চেয়েছিল, কিন্তু ভাগ্য বুঝি সহায় নেই। তাই হয়তো বিয়েটা আর শেষ পর্যন্ত হয়ে উঠবে না। কি ভাবছো? ভাবছি আব্বুর কথা, আমাদের কথা। উনি কি সত্যি মেনে নেবে এই বিয়ে? কেন নেবেন না? আমি খারাপ কিসে? আমার ভাইয়া কি বলেছে জানো? বলেছে তোমার আব্বু খুশলেও আমার মতো একটা জামাই পাবে না। সাজি বলে। সেটা আব্বু বুঝলেই হয়। না বুঝলেও বা কি, আমার ভাইয়া যখন দায়িত্ব নিয়েছে তখন ঠিক তোমার আব্বুকে রাজি করিয়ে নেবেন। বিজনেসম্যান বলে কথা, মানুষকে কিভাবে ইমপ্রেস করতে হয় ভাইয়া সেটা খুব ভালো করেই জানে। তবে বিড়বিড় করে বলে। তোমার ঘাটটারা বাপকে পারলে ভাইয়ার শীতে বেঁধে দিব। তোমার ভাইয়া বলছে আব্বুর সাথে কথা বলবে। হ্যাঁ। সাজি বেশ খুশি হয় সামিরের কথায়, কারণ তার ভাইয়া তাকে কখনো মিথ্যে সান্ত্বনা দেয় না, সেটা সে নিজেও জানে। তাই এখন অল্প হলেও সে মনে একটু বল পাচ্ছে। একটু হাসো না সাজপাতি, তোমার মুখের সেই অকৃত্রিম হাসিটাকে যে বড্ড মিস করছি। সাজি হেসে ফেলে। এই তো, এই হাসিটাই তো আমি তোমার মুখে বারবার দেখতে চাই। জীবনে তো সমস্যা আসতেই থাকবে, খারাপ সময় আসতে থাকবে, তাও আমি তোমার মুখের এই উজ্জ্বলতা হাসি নিভে যেতে দেখতে চাই না শাশ্বতী। তুমি তো আমার আলো, আর সেই আলোর বুকেই যদি অন্ধকার নেমে আসে আমি কি ভালো থাকতে পারি বলো? সাজি কিচ্ছু বলে না, অপলক তাকিয়ে রয় সামিরের মুখ পানে। ততক্ষণে খাবার চলে আসে। খাবার এক এক করে সব খাবার এগিয়ে দেয় সাজির পানে। সব আমাকে কেন দিচ্ছ? আমি কি এত খাই? যতটুকু পারো খাও, বাকিটা আমাকে খাইয়ে দাও। আমার নিজ হাতে আজ একদমই খেতে ইচ্ছে করছে না। শুধু ঢং। আমার ঢং শুধু তুমি পর্যন্ত সীমাবদ্ধ জানে মন। তাই নাকি? কথাটা শোনা মাত্রই কেঁপে ওঠে সাজি। চোখ বড় বড় করে তাকায় সামনের দিকে। সামির তাকায়, সেও অবাক হয়। আখি দাঁড়িয়ে আছে সামনে, নজর তার সাজি ও সামিরের ওপর সীমাবদ্ধ। সাজি তোতলাতে থাকে। তুই তুই কখন এলি? আর এখানে কি করছিস? সময়টা গ্রীষ্মকাল, ব্যবসা গরমে সবার নাজেহাল অবস্থা। একদিন আগেই বৃষ্টির দেখা মিলেছিল, তবুও যেন মনে হচ্ছে শত শত বছর ধরে বৃষ্টি হয় না। সাধারণ দৌড়ঝাঁপ মানুষগুলো এই গরমের মধ্যে দিয়েই নিজেদের কর্মের উদ্যোগে ব্যস্ত। কর্মঠ মানুষগুলো রাস্তায় নিজেদের কাজে লেগে আছেন। শয়ে শয়ে রিক্সা ভ্যানের মাধ্যমে নিজের দৈনন্দিন রুজি রোজগারের খোঁজে তারা চেয়ে আছে পথচারীদের দিকে। এই বুঝি কেউ এলো আর তাদের রুচির পথ খুঁজে দিল। সাদ মাত্রই তার কেবিনে প্রবেশ করেছে। সে আজ অফিসে এসেই গুরুত্বপূর্ণ একটা মিটিং সেরেছে। কেবিনে প্রবেশ করেই সে গায়ে থাকা কোটটা খুলে ফেলে, চেয়ারের ওপর রেখে চেয়ারে বসে পড়ে। একটু পরে আবার তাকে বেরোতে হবে। সাদ টেবিলে থাকা কয়েকটা ফাইল চেক করতে থাকে। একটা দিন অফিস আসেনি বলে তার মনে হচ্ছে কত কাজ যেন বাকি। ফাইল চেক করার সময় কেবিনের দরজায় কেউ টোকা মারে। সাদ ধীর কণ্ঠে বলে, কামিং। একটি মেয়ে গুটি গুটি পায়ে প্রবেশ করে কেবিনের ভেতর। সাদ তার দিকে নজর দিতেই তার চোয়াল শক্ত হয়ে আসে, তবে নিজেকে শান্ত রাখে। কিয়ারা বেশ হাসি মুখ নিয়ে সাদের সামনে এসে দাঁড়ায়। হাতে থাকা খাবারের বক্সগুলো রেখে দেয় টেবিলের ওপর। বড় মামি তোমার জন্য খাবার পাঠিয়েছেন ভাইয়া। এটা শুনে সাদের ব্রু কুঁচকে আসে, কারণ বাড়ি থেকে তার জন্য খাবার নিয়ে আসতে সে বরাবরই বারণ করে রেখেছে। কারণ সে মিটিং সূত্রে নানানভাবে ব্যস্ত থাকে, এখানে ওখানে যেতে হয়, অফিসের নানান কাজে ব্যস্ত থাকে, ঠিকঠাক ভাবে খাওয়ার সময়ও পায় না, তাই তো বারণ করা।
তবে সে কিয়ারাকে দেখে বুঝে গেছে কাজটা তারই। সে হয়তো আগ বাড়িয়ে খাবারটা নিয়ে এসেছে। আমি বাড়ির খাবার অফিসে খাই না, জানিস না? আম্মু তো জানে, তোকে বলেনি নাকি তুই নিজেই খাবার নিয়ে এসেছিস? কিয়ারা এবার কি বলবে ভেবে পেল না। তার বড় মামি তাকে বারণ করেছিল খাবার নিয়ে আসতে, কিন্তু সে শোনেনি। সে আমতা আমতা করে বলে, আসলে ভাইয়া তুমি তো সকালে খেয়ে আসোনি তাই। সো হোয়াট? আমার খেয়াল তোকে রাখতে বলেছি। আমি বাচ্চা নই কিয়ারা, আর নিজের এসব পাগলামোগুলো বন্ধ কর। আমি নিজের খেয়াল নিজেই রাখতে পারি। সাদে ধমক খেয়ে কিয়ারার চায় যায় অবস্থা। চোখ ফেটে কান্না আসার জোগাড়। ছেলেটাকে সে এত ভালোবাসে, তবুও সে বুঝতে চায় না। কিয়ারাকে দাঁড়িয়ে থাকতে দেখে সাদ আবার ধমক দেয়। কেউ দাঁড়িয়ে আছিস যে, চা এখন আর খাবারটা নিয়ে যা, আমার এখন সময় নেই খাবার। কিয়ারা আর কিছু বলে না। রাগে দুঃখে সে খাবারটা নিয়ে বেরিয়ে পড়ে। তবে যেতে যেতে বলে, আজ আমাকে অপমান করলে তো বেশ, একদিন এমন একটা দিন আসবে যেদিন তুমি আমাকে ছাড়া চলতেই পারবে না। এমন একটা দিন আসবে যেদিন শুধু তুমি আমাকে দেখার জন্য উদ্বিগ্ন হয়ে থাকবে, আমার সঙ্গ পেতে চাইবে, আমার ভালোবাসা পেতে চাইবে। তবে আমি তোমাকে সেদিন ফিরিয়ে দেব না, বরং ভালোবাসায় ভরিয়ে দেব তোমাকে। কারণ আমি তোমার মতো নির্দয় নয়, আমি সত্যিই তোমাকে ভালোবাসি আর বাসবো। কিয়ারা রুমের বাইরে যেতেই সাদ শব্দ করে একটা ফাইল টেবিলের উপরে রাখে। মেজাজ বিগড়ায় মুহূর্তেই। এই মেয়ে যে কি উদ্দেশ্যে এখানে এসেছিল সেটা সে ভালো করেই জানে, কিন্তু সে তো এসব কিছুই চায় না, না এসবের ধার ধারে। তাই তো তার কাছে এসব মূল্যহীন, গুরুত্বহীন। সাদ নিজের ফোন বার করে, তাতে সময় দেখে নিয়ে বেরিয়ে পড়ে। একটু পরে একটা মিটিং অ্যাটেন্ড করতে হবে তাকে, তাই আর দেরি করে না। রেস্টুরেন্টে থাকা এসির মধ্যেও ঘেমে এনে একাকার সাজি। সে অপলক চেয়ে আছে আখির পানে। সামির আখিকে দেখে চিনে ফেলেছে, সঙ্গে একটু ভয়ও পেয়েছে। ভয়টা অবশ্য নিজের জন্য নয়, সাজির জন্য। কারণ সাজি বোন অন্তঃপ্রাণ, আর সেই বোন যদি এই সত্যটা লুকানোর জন্য তাকে ভুল বোঝে, মুখ ফিরিয়ে নেয় তার থেকে, তাহলে তো তার সাজবাতি খুব কষ্ট পাবে, ভেঙে গুড়িয়ে যাবে। আর সে তার সাজবাতির এই কষ্টটা কিছুতেই দেখতে পাবে না। আখি কিছু বলছে না, শুধু চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে সাজির দিকে। সাজিও এই মুহূর্তে বোনের মুখের ভাষা পড়তে অক্ষম। সাজি ঢোক গেলে নিজেকে একটু ধাতস্থ করে বলে, তুই এখানে কি করছিস? আখি এতক্ষণ চুপ করে থাকলেও এবার মুখ খোলে, বলে, সেটা তো আমারও প্রশ্ন আপু, তুই এখানে কি করছিস? তাও আবার একটা ছেলের সাথে, আবার সে কি না তোকে জানেমান বলে সম্বোধন করছে। এইসবের মানে কি আপু? কে এই ছেলে? আখির প্রশ্নে সাজি কিছুটা ভরকে যায়, ভাবে আখি জানেমন কথাটা শুনে ফেলেছে। এবার কি হবে? আর কি কি শুনেছে ও? কি হলো, চুপ করে আছিস যে? উত্তর দে। আসলে আখি হয়েছে কি, আখি সামিরের কথায় তার দিকে তাকায়। ছেলেটা তার নাম জানে, তার মানে তাকে খুব ভালো করেই চেনে। আখি সামিরের আগা থেকে পা পর্যন্ত একবার পরখ করে নেয়। ছেলেটা সুন্দর, বেশ সুন্দর, সঙ্গে স্মার্টও। তবে এই ছেলে যে তার আপুর বয়ফ্রেন্ড সেটা সে আগেই বুঝেছে। তাদের সব কথা শুনেছে কিনা আজ যখন সাজি ক্লাস না করেই বাইরে বেরিয়ে এসেছিল তখনই আখি সন্দেহ করে। দুজনে একই ইউনিভার্সিটিতে পড়ে বিধায় দেখা সাক্ষাৎ তো লেগেই থাকে। তাই সেও তার আপুর পেছন পেছন এখানে আসে, তার হাতে হাতে ধরে ফেলে দুটোকে। সাজিকে চুপ করে থাকতে দেখে আখি বলে, চুপ করে আছিস যে? আব্বুকে বলবো? সাজি চিৎকার করে বলে, এই না। সাজির চিৎকারে আখি সামির উভয়ই ভরকে যায়। আখি মজার ছলে কথাটা বলেছিল, ভাবেনি যে তার আপু এত জোরে চিৎকার করে বসবে। সে সঙ্গে সঙ্গে কানে আঙ্গুল দিয়ে ফেলে, বিরক্ত কণ্ঠে বলে, কানের পর্দা ফাটানোর প্ল্যান করেছিস নাকি? তেমন কোনো প্ল্যান করে থাকলে ভুলে যা আপু, আমার এখনো বরের মুখ থেকে ভালো ভালো প্রশংসা শোনা বাকি, মিষ্টি মধুর ভালোবাসার কথা শোনা বাকি। আর তুই কি না আমাকে সেসব থেকে বঞ্চিত করতে চাইছিস? এই ছিল তোর মনে? আখির কথা শুনে সামির সাজি দুজনেই ভ্যাবাচাকা খেয়ে যায়। আখি ওদের দিকে তাকিয়ে বলে, ওই দেখি দেখি একটু বসি, সেই কখন থেকে আড়ি পেতে কথা শুনছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে পা দুটো ব্যথা হয়ে গেল আমার। বলেই সে বসে পড়ে। সঙ্গে বসতে বলে সামির আর সাজিকে।
তারাও আখির কথা মতো বসে পড়ে। আখি বেশি ভনিতা করে না, সরাসরি বলে, আমি তো ওদের সব কথাই শুনেছি, আর এটাও বুঝেছি এই ভাইয়াটা তোর বয়ফ্রেন্ড। সেটা তো আমার অবশ্য আপত্তি নেই সেখানে, তবে আমি খুব কষ্ট পেয়েছি আপু। তুই আমার থেকে এত বড় একটা ঘটনা কি করে লুকাতে পারলি? আম, আমি তো সব কিছু তোর সাথে শেয়ার করি, তাহলে আমাকে কেন এটা বললি না? আখি একটু মন খারাপ করে বলে, আমি কি তোর খারাপ চাই, নাকি তোকে ভালোবাসি না? আখির করুণ মুখ পানে চেয়ে সাজির মায়া হয়। সত্যি তো, মেয়েটা তো সত্যিই তাকে ভালোবাসে। সাজি ধীর কণ্ঠে বলে, আমি ভয়ে তোকে সবটা বলিনি রে। ইনফ্যাক্ট আমার বান্ধবীরাও কেউ সামিরের কথা জানে না। আব্বুর থেকে বাঁচতে আমি সবাইকে ব্যাপারটা লুকিয়ে গিয়েছি। সবার থেকে লুকিয়ে গেছিস সেটা না হয় বুঝলাম, কিন্তু আমার থেকে কেন? আমি কি আব্বুকে সবটা বলে দিতাম, নাকি তোর প্রেমে বাগড়া দিতাম? কোনটা বল? না না, তা বলে তো হবে না। আজ তুই ধরা পড়ে গেছিস, সেই জন্যে সাফাই গাইছিস। আমি যদি তোর পিছু পিছু না আসতাম না, তাহলে তো জানতেই পারতাম না, আর তুইও বলতিস না কিছুই। সামির বসে বসে দুই বোনের সব কথা শুনে যাচ্ছে, তবে নিজে কিছু বলছে না। আগে ওরা নিজেদের মধ্যে কথা বলেনি, তারপরে ও যা বলার বলবে বলে ঠিক করেছে। আমি আজকেই তোকে সবটা জানাতাম আখি। সামিরের বাড়ি থেকে সবাই মেনে নিয়েছে আমাদের সম্পর্কটা। এরপরে তো আমাকে বাড়িতে কথা বলতে হতো। আর আমি কি একা ওইসব পারতাম নাকি? তার জন্য তো তোকে দরকার আমার। ও, তার মানে আমাকে এখন দরকার বলে তুই আমাকে জানাবি? আর আগে দরকার ছিল না, এ আখিও ছিল না, তাই তো? এমনভাবে কেন বলছিস বোন আমার? বললাম তো ভুল হয়ে গেছে, আর তোর থেকে কিচ্ছু লুকাবো না, প্রমিস। এই কান ধরলাম। সাজি দুই হাতে তার কান ধরে। সাজির মুখের দিকে তাকিয়ে আঁখি হেসে ফেলে। থাক থাক, অনেক হয়েছে। মুখটা আর বাংলার পাঁচ করে রাখতে হবে না। এরপর আঁখি সাজির দিকে নজর ফিরিয়ে সামিরের দিকে চায়, হাত বাড়িয়ে বলে, হাই ভাইয়া, আমি আখি, আপনার একমাত্র হবু বউয়ের একমাত্র ছোট বোন, আর আপনার একমাত্র হবু শালিকা। সামিরও আঁখির সাথে হাত মেলায়। আমি স্বামীর, তোমার একমাত্র বোনের একমাত্র হবু বর। বলেই সামির হেসে ওঠে। আঁখিও হাসে, তবে পরপর মুখটা কালো করে বলে, ইস, আপু যদি আপনার কথাটা আগেই আমায় বলে দিত, কত ভালো হতো। এই যে আমি মাঝে মাঝে বড় ভাইয়ের অনুপস্থিতি ফিল করি, কত কিছু আবদার, ইচ্ছা অনিচ্ছা বলতে পারি না, সেটা আপনাকে বলতাম আমি। আপনিও তো আমার বড় ভাইয়ার মতো, তাই না? কিন্তু আপুটা না একদম যাচ্ছে তাই। সামির হাসে আঁখির দিকে ফিরে। সাজি তাকে ঠিকই বলেছিল, সে মেয়ে আস্ত একটা তোতা পাখি। আর তার থেকেও বড় কথা, মেয়েটার মনটা স্বচ্ছ, অন্ধকারে ছিটে ফোটাও তার মধ্যে নেই। কেমন অল্প সময়েই সামিরের সাথে মিশে গেছে। সামির আখির জন্য খাবার অর্ডার করে, কিন্তু আখি বারণ করে দেয়, বলে সে এখন খাবে না, তার কোচিং আছে, সেখানে পৌঁছতে হবে। সে কি আজ আমাদের প্রথম পরিচয়, আর আজকে এভাবে না খেয়ে চলে যাবে? এবার থেকে তো দেখা সাক্ষাৎ লেগেই থাকবে ভাইয়া, তখন না হয় হবে। আজ সত্যি যেতে হবে আমায়, খেতে গেলে দেরি হয়ে যাবে। আমি আবার খেতে খেতে বেশি কথা বলতে পারি না তো। আর এখন যদি আপনাদের সামনে বসে আমি কথা না বলি, তাহলে আমার পেট গুড়গুড় করবে, অস্বস্তি হবে, খাবারগুলো সব পেটে দলা পাকিয়ে যুদ্ধে নেমে যাবে। সামির হাসে, তবে সাজির মুখে আমাবস্যা। আগে সামিরের সাথে গল্পে মশগুল, তখনও সে নজর ফেরায় সাজির দিকে। আপু, কি হয়েছে তোর? আখির কথায় সামিরও সাজির দিকে তাকায়। সেও লক্ষ্য করে প্রেয়সীর মুখে ঘনিয়ে আসা কালো মেঘ। ভাবছি আব্বুর কথা। আব্বু কি মেনে নেবে এই সম্পর্ক? তুই তো জানিসই আব্বু কেমন। আমার তো ভীষণ ভয় করছে। আখি ইজ হিয়ার, নো ফিয়ার। আরে আমি আছি না, সব ঠিক করে দেব। মজা করছিস আখি? সত্যিটা তুইও জানিস, আমিও জানি। আব্বু কখনো এই সম্পর্ক মেনে নেবে না। তাহলে প্রেম করতে কেন গিয়েছিলি? আখির কথায় তার দিকে তড়িৎ গতিতে তাকায় সাজি। সামিরও চেয়ে রয়। প্রেম কি আর বলে কয়ে হয়? ও তো হয়ে যায়। তাহলে হয়েই যখন গেছে, আর ভয় পাস না। এখন বরং আমাদের ভাবতে হবে আব্বুকে কি করে রাজি করানো যায়। আমি ভাবছিলাম তোমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবো, মানে আমার আব্বু আর ভাইয়া সেটার কথাই বলছিল। তাহলে তো ভালোই, আপনার প্রস্তাব পাঠান। আব্বুর মন মতো হলে অবশ্যই রাজি হয়ে যাবে, আর রাজি না হলেও বাকি আমরা আছি তো, কোনো একটা ব্যবস্থা ঠিক করে ফেলবো। কিন্তু আব্বু যদি বুঝে যায়, যদি সামিরের ব্যাপারে জেনে যায়, তাহলে? জানবে না, আমরা তো আর জানাচ্ছি না।
আর তারপরেও যদি জেনে যায় যাবে, সমস্যা সামনে আসলে সেটা সবাই মিলে প্রতিরোধ করতে হবে। আর আমি তো তোর সাথে আছি, একদম ভাবিস না। আখির কথায় সাজি মনে মনে স্বস্তি পায়। সামিরও মুগ্ধ হয় আখির ব্যবহারে। মেয়েটি সত্যিই অমায়িক, তবে একটু বেশি চটপটে। তবে মনের দিক থেকে মাশাল্লাহ, কেমন করে সুন্দর করে পরিস্থিতিতে সামলে নিল। এখন ওদের হিটলার বাপকে মানিয়ে নিতে পারলেই হয়। সে না হয় ঠিক আছে, কিন্তু ওই ফয়সাল বলে ছেলেটা, ও তো আসবে বলল। সে আসবে বলেছে, কিন্তু আব্বু তো বলেই দিয়েছে তোর এক্সামের পরে আসার কথা, তাই এখন আসার চান্স নেই। তুই অত ভাবিস না তো। আখি আরো কিছুক্ষণ কথা বলে বেরিয়ে যায়। তার কোচিং আছে, সেটা অ্যাটেন্ড করতে হবে। নইলে তার রাগে আব্বু যদি শোনে মেয়ে আজ কোচিং এ যায়নি, তাহলে আর রক্ষে থাকবে না। নানান প্রশ্নে জর্জরিত করতে থাকবে। আখি বাইরে বেরিয়ে হাঁটতে শুরু করে। কিছু দূর গিয়েই সে রিক্সাতে উঠবে। দুপুর হওয়ায় এদিকে তেমন কোনো গাড়ি বা রিক্সার আনাগোনা নেই। সে হাঁটতে হাঁটতেই নানান কথা ভাবতে থাকে বোনের ভবিষ্যতের কথা। কারণ কাল রাতে সে যা শুনেছে তাতে সে শিওর হয়ে গেছে তার আপু ওই ছেলেকে নিজের থেকেও বেশি ভালোবাসে। প্রয়োজনে তার জন্য জীবনও দিয়ে দিতে পারবে, কিন্তু তাকে ছাড়তে পারবে না। এখন যদি আব্বু ওদের ভালোবাসা মেনে না নেয়, জোর করে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়, তখন কি হবে? তার আপু তো না, এটা সে কিছুতেই হতে দেবে না। যা করার হয় সে সবটাই করবে। তবুও তার আপুকে সে ভালোবাসার মানুষের হাতে তুলে দেবে, কষ্ট পেতে দেবে না। তাতে যদি তাকে তার আব্বুর বিরুদ্ধে যেতে হয়, মার খেতে হয়, তাও খাবে। বোনের জন্য সে লড়বে, কারণ ছেলেটাকে আখির নিজেরও পছন্দ হয়েছে। মানুষের চোখ অনেক কিছুই বলে দেয়, অনেক কিছুই বোঝায়। আর আখি ওই ছেলের চোখে তার বোনের জন্য ভালোবাসা দেখেছে, অনুরাগ খুঁজে পেয়েছে, যেটা মিথ্যে নয়। এবার বাকিটা সৃষ্টিকর্তার হাতে, তিনি ভালো বুঝবেন কার মনে কি আছে। তবে সামিরকে আখির খারাপ মনে হয়নি, বরং তার সাথে কথা বলে সে তৃপ্তি পেয়েছে, আনন্দিত হয়েছে। এসব ভাবতে ভাবতেই আখি হঠাৎ করে কারো সাথে জোরে ধাক্কা খায়। পড়ে যেতে নিলে কেউ তার বলিষ্ঠ হাত দিয়ে আঁকড়ে ধরে আখির কোমর। আখির সঙ্গে সঙ্গে চোখ মুখ খিচে ফেলে। সে তো ভেবেছিল এতক্ষণে পড়ে গেছে, তার হাত কোমর বুঝি আর আস্ত নেই। কিন্তু কয়েক মুহূর্ত পরেই যখন সে দেখলো সে পড়েনি, তখন সে আস্তে আস্তে নিজের চোখ খুলল। আর চোখ খুলেই খেলো বড় সড় এক ঝাটকা। তার দিকে হিংস্র রাগী চোখে তাকিয়ে আছে এক দানব। না, এই দানব সত্যিকারের সেই দানব নয়, বরং মানুষ স্বরূপী দানব। সাদ আখিকে দাঁড় করায়, ছেড়ে দেয় তার কোমর। ছাড়া পেয়ে আখি দৌড়ে পালিয়ে যেতে চায়, কিন্তু পারে না। তার আগেই সাদ তার শক্তপোক্ত বলিষ্ঠ হাত দিয়ে আখির হাত চেপে ধরে, এনে দাঁড় করায় নিজের সামনে। আখি পুনরায় তার চোখ বন্ধ করে ফেলে। সাদের গরম নিঃশ্বাস এখন আখির সারা মুখে বিচরণ করছে। দুজনের মধ্যকার দূরত্ব খুব ক্ষীণ। আখির অদ্ভুত এক অনুভূতি হচ্ছে, কেমন একটা বদ্ধকর অনুভূতি। তবে তার খারাপ লাগছে না, সে বিরক্ত হয় নিজের প্রতি। চোখ খুলে মোচড়ামুচড়ি করতে থাকে, নিজের হাত জোড়া ছাড়াতে চায় সাদ থেকে, কিন্তু পারে না। পালাবে আগের দিনের মতো? আখি ছোট ছোট চোখ করে তাকায় সাদের দিকে, ক্ষীণ কণ্ঠে আওড়ায়, দেখুন, আগের দিন ভুলটা আমারই ছিল, এবারের মতো মাফ করে দিন প্লিজ। আর কখনো এমন হবে না, প্রমিস। প্রমিস মাই ফুট। তুমি জানো তোমার জন্য আমার কত লস হয়েছে? আমি নিজের দিল হারাতে বসেছিলাম শুধুমাত্র তোমার জন্য। সব কিছুর জন্য আমি সত্যি সরি। আখির চোখ ভিজে আসে, ব্যথায় কুকড়ে ওঠে তার হাত। সাদ সেখানে জোরে চেপে ধরে রেখেছে, কিন্তু আখির কান্না সাদকে ভোলাতে পারে না। সে মনে করতে থাকে আগের দিনে ঘটে যাওয়া ঘটনা। একটা ক্লায়েন্ট মিটিং এর জন্য সাদ যাচ্ছিল একটা রেস্টুরেন্টে। সময়টা ছিল দুপুর, রাস্তাঘাটে গাড়ির সংখ্যাও কম, তাই সাদ তাড়াতাড়ি সেখানে পৌঁছে গেছিল। কিন্তু সেখানে গিয়ে জানতে পারে ডিল ওনার হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছিল। তাই তিনি তার বাংলোতে ডিলটা ফাইনাল করবেন। সেই অনুযায়ী বাকি কোম্পানির ওনাররাও সেখানে উপস্থিত হয়। সাদও কথাটা শোনা মাত্রই বেরিয়ে পড়ে। হাতে সময় কম ছিল বিধায় সাদ অলিগলির পথ দিয়ে নিজের গাড়ি নিয়ে যাচ্ছিল, কিন্তু পথের মধ্যে হঠাৎ করেই একটা বল এসে লাগে তার গাড়ির কাছে। সঙ্গে সঙ্গে কাঁচ ভেঙে চূর্ণ হয়। সাদের মেজাজ বিগড়ায়, তবুও সময় মতো পৌঁছাতে হবে বিধায় আর লেট করে না। পুনরায় গাড়ি চালানো শুরু করে। এবার তার গাড়ির পাশের আরেকটা কাঁচ ভাঙে, তবে এবার আর বল লেগে নয়, বরং ব্যাট লেগে। সাদের ধৈর্যের সব বাঁধ ভেঙে সেখানেই।
সে নেমে আসে তখনই বাচ্চাদের কাছে গিয়ে দেখতে পায় সেখানে ওদের সাথেও একটা বড় বাচ্চা আছে। সে আর কেউ না, আখি। এই মেয়ে, তোমার সাহস তো মন্দ না। একে তো বল মেরে আমার গ্লাস ভেঙেছো, আবার ব্যাট দিয়েও আঘাত করলে। সাদের কথায় আখি নিজের মধ্যে গুন্ডি ভাব নিয়ে আসে, বলে, করেছি, বেশ করেছি। আপনি একটা বাচ্চাকে বকেছেন, তাকে অকথ্য ভাষায় গালাগাল দিয়েছেন। সে এখন বাড়িতে গিয়ে কান্নাকাটি করছে। কি ভেবেছেনটা কি? হ্যাঁ, বড়লোক বলে কি মাথা কিনে নিয়েছেন নাকি? আখির কথায় সাদ যেন আকাশ থেকে পড়ে। সে একটা বাচ্চাকে বকেছে, অকথ্য ভাষায় গালাগাল করেছে। কখন বকেছে পর্যন্ত না হয় মানা যায়, কিন্তু গালাগাল? হ্যাঁ মেয়ে, এই কি জাতা কথা বলছো? পাগল নাকি? আমি কেন একটা বাচ্চাকে গালাগাল দিতে যাব? দিয়েছেন, কারণ সে আপনার গাড়িতে একটু চড়ে বসেছিল। একটু তো বসেই ছিল, তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গিয়েছিল শুনি? গরিব বলে কি সে মানুষ নয় নাকি? জাস্ট শাট আপ, রিডিকুলাস। বলেই সাদ সেখান থেকে গাড়িতে এসে বসে। আপাতত তার এসব ফালতু ব্যাপারে কান দিলে হবে না, তাকে বাংলোতে পৌঁছাতে হবে, নইলে এই ডিল তার হাতছাড়া হবে। সাদ গাড়ি স্টার্ট দেওয়ার জন্য প্রস্তুত নেয়, কিন্তু তার আগেই আখি এসে গাড়ির চাকার হাওয়া খুলে দেয়। সাদের মেজাজ গিয়ে পৌঁছায় সপ্তম চূড়ায়। সে গাড়ি থেকে নেমে এসে আখিকে মারার জন্য উদ্ধত হয়, কিন্তু কিছু একটা ভেবে থেমে যায়। সে কখনো মেয়েদের গায়ে হাত তোলে না, বরং চেষ্টা করে তাদের সম্মান করে চলতে। কিন্তু এই মেয়েগুলো সাদকে ভালো থাকতে দেবে না। সাদ কণ্ঠে মেজাজ নিয়ে বলে, এটা কি করলে তুমি? চোখে কি একটু কম দেখেন নাকি? কি করেছি সেটা তো দেখতেই পেয়েছেন। এটাকে কি বলে জানেন? টিট ফর ট্যাট। আপনি একটা বাচ্চাকে কষ্ট দিয়েছেন, তার চোখ দিয়ে পানি ঝরিয়েছেন, তার ফল ভোগ করবেন না? সেটা কি হয়? সাদ গরম চোখে তাকিয়ে আছে আখির দিকে। তার এখন এই মেয়ের সাথে আদতে কি করা উচিত সেটা সে বুঝতে পারছে না, তবুও যাতে খারাপ কিছু না করে সেটার চেষ্টাই করছে। আখি আর সাদের কথার মাঝে ওই বাচ্চা ছেলেটি তার মাকে নিয়ে সেখানে উপস্থিত হয়। বাচ্চা ছেলেটিকে দেখে আখির মুখে বিশ্বজয়ের হাসি ফুটে ওঠে। আসিফরা বেগম তার ছেলেকে নিয়ে সেখানে আসতেই আখি বলে ওঠে, এই সেই লোকটা আন্টি। এই লোকটাই ফারাজকে কাঁদিয়েছে, তাকে অকথ্য ভাষায় গালাগাল করেছে, তার বাচ্চা সুলভ মনটাকে কষ্টে জর্জরিত করেছে। আসফিরা বেগম সাদের দিকে একবার তাকালেন, রাগে তার চোখ মুখ লাল হয়ে আছে। তার উপর মিটিং এর চাপ, দেরিও হচ্ছে, আবার চাকার অবস্থা খারাপ, এখন চাইলেও গাড়ি নিয়ে এখান থেকে যেতে পারবে না। আখি আবার কিছু বলতে যাবে, তার আগে ফারাজ বলে ওঠে, আখি আপু, উনি তো সেই লোকটা নয়। ব্যাস, কথাটা শোনা মাত্রই আখির হাত চলে যায় তার মুখে। সে বড় বড় চোখ করে তাকায় সাদের পানে, বুঝতে পারে কি ভুলটাই না সে করে ফেলেছে। সাদ এখনো কঠিন দৃষ্টিতে চেয়ে আছে আখির পানে। আখি শুকনো ঢোক গেলে ধীরে ধীরে বলে, আমি আমি আসলে আমি আমি সরি। আমি আমি শাট আপ। সাদ হুঙ্কার দিয়ে ওঠে। সেই হুঙ্কারে উপস্থিত সবাই কেঁপে ওঠে, আর আখির তো পিলে চমকে ওঠার জোগাড় হয়। বাচ্চাগুলো এসে জড়ো হয় আসফিরা বেগমের পেছনে। আখি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। সে যে কত বড় সড়ো একটা ভুল করে ফেলেছে সেটা সে বুঝতে পারে, কিন্তু এখন যে বড্ড দেরি হয়ে গেছে। সামনে থাকা মানুষটা বুঝি আর তাকে ছাড়বে না। আজই হয়তো হবে তার শেষ দিন। আখি মনে মনে দোয়া দরুদ পড়তে থাকে, সৃষ্টিকর্তার কাছে দোয়া করতে থাকে যাতে আজকের দিনের জন্য তাকে বাঁচিয়ে দেয়। সৃষ্টিকর্তা বুঝিয়ে তার কথা শুনেও নেয়। সাদ রাগী দৃষ্টিতে তার দিকে আগাতে থাকলে তখনই তার ফোন বেজে ওঠে। সে তার বাড়িয়ে দেওয়া কদম থামিয়ে দেয়, গাড়ি থেকে ফোনটা বার করে রিসিভ করে। হ্যালো স্যার, আপনি কোথায়? এদিকে তো মিটিং প্রায় শুরু হওয়ার পথে। আদবে, তুমি পৌঁছে গেছো? জি স্যার, আমি একটু আগেই চলে এসেছি, কিন্তু আপনার তো আমার আগে পৌঁছানোর কথা ছিল। আসছি আমি, ততক্ষণে ওদিকটা সামলাও। ডিলটা আমাদের চাই, অ্যাট এনি কস্ট। সেইভাবে সব সামলাও। ওকে স্যার। বলে ওপাশের লোকটি ফোন কাটে। সাদ কল কেটে সামনে তাকাতেই দেখে সেখানে আর কেউ নেই, না আছে সেই মেয়ে আর না আছে বাচ্চাগুলো। সাদ ও সবে এই মাথা ঘামায় না, দ্রুত তার পা চালায়। আপাতত তার মেন রাস্তায় পৌঁছাতে হবে, সেখানে গেলে গাড়ির ঠিক একটা ব্যবস্থা করে নিতে পারবে। যদিও সে চাইলেই অফিস বা বাড়ি থেকে আরেকটা গাড়ি আনিয়ে নিতে পারবে, কিন্তু সেটা বড্ড সময় সাপেক্ষ হয়ে যাবে, যেটা সে মোটেও চাইছে না।
ওদিকে মেন রাস্তায় পৌঁছাতে পৌঁছাতে ঝুম বৃষ্টি নামে। সাদ ভিজে একাকার হয়, কিন্তু নিজের পা থামায় না, চলতে থাকে বিরামহীন। যতক্ষণ গাড়ি না পেয়েছে ছুটে চলেছে ততক্ষণ, শুধুমাত্র ডিলটার জন্য। কারণ এই ডিলের জন্য সে অনেক খেটেছে, দিন রাত এক করে পরিশ্রম করেছে। সামির এই ডিলের সাথে যুক্ত নেই বলে সে সেখানে আসেনি। সে অন্য একটা মিটিংয়ে ব্যস্ত, নইলে আজকে সাদকে এত কষ্ট করতে হতো না। সামির নিজের সবটা সামনে নিত। বেশ কিছুক্ষণ ওভাবেই দৌড়ানোর পরে সাদ একটা গাড়ি পায়, সেটাই উঠে পৌঁছে যায় বাংলোতে। ততক্ষণে মিটিং শেষের পথে। ডিলটা না পেরে সাদের হয়তো বাহ্যিক কোনো ক্ষতি হবে না, তবে সে খুব কষ্ট পাবে। কারণ কাজকে সে ভালোবাসে, যত্ন করে আগলে রাখে, সেই জন্যই তো এত সাফল্য পেয়েছে সে। সাদকে এমন ভিজে যুবথুবু অবস্থায় দেখে তার পিয়ে অনেক ছুটে আসে। সেসব পরে হবে, এখন বলো ওদিকের কি খবর? ডিলটা নিশ্চয়ই অন্য কেউ পেয়ে গেছে। অনেক মাথা নাড়ায়, বোঝায় না এখনো কিছু পায়নি। সাদ মনে মনে একটু স্বস্তি পায়। এই অবস্থায় যোগদান করে মিটিংয়ে। সাদের এমন অবস্থায় মিটিংয়ে যোগদান দেখে সবাই তার দিকে দৃষ্টি ফেরায়। সাদ তাতে পাত্তা দেয় না। সে মনে করে কাজ জিনিসটা যে কোনো অবস্থা থেকে করা যেতে পারে, বেশি বাধা ধরা জিনিসে আটকে থাকলেই ভুল হবে। তবে এই চিন্তা ভাবনাটা শুধু তার জন্যই সীমাবদ্ধ, আর বাকিদের স্টাফগুলোর জন্য নয়, কারণ তাদের অনেক নিয়ম কানুনই মেনে চলতে হয়, আর যেগুলো তৈরি করে দিয়েছে স্বয়ং সাদ আল হাসান চৌধুরী। মিটিং শেষ, ডিলটা সাদই পেয়েছে। মনে মনে সে বেশ খুশি হয়। তবে আজকের ঘটে যাওয়া ঘটনা তার মনে দাগ কাটে। সে ঠিক করে ওই মেয়েকে ছাড়বে না, তাকে উচিত শিক্ষা দেবে। তারপরে বাড়ি ফিরে সাদের ধুম জ্বর। বৃষ্টিতে ভেজাও, অনেকক্ষণ ভেজা কাপড়ে থাকার জন্যই এই বাধ্যবাধকতা। বলেছি তো আর এমন হবে না, এবারের মতো মাফ করে দিন না। আখির কথায় সাদের ধ্যান ভাঙে। সে এতক্ষণ পুরনো কথায় ভেবে যাচ্ছিল। ছেড়ে দেবো আর তোমাকে? তুমি জানো তোমার জন্য আমাকে কি কি ফেস করতে হয়েছে? ভুল করে ফেলেছি তো স্বীকার তো করছি আমি, মানুষ মাত্রই তো ভুল হয়, তাই বলে কি মাফ করা যায় না? আখির কণ্ঠে স্পষ্ট অনুতাপের রেশ, তবে সাদ তাতে গলে না, বরং বাঁকা হেসে বলে, সাদের কাছে ভুলের কোনো মাফ নেই। আমাকে হ্যারাস করার আগে তোমার জানা উচিত ছিল আমি সেই কাজটা আদৌ করেছি কিনা। কিন্তু না, তুমি তো মহিয়সী মহিলা, তোমাকে সবার সামনে মহান সাজতে হবে। তাই অপর পাশের মানুষটা ভুল করলো কি না করলো সেটা জানার প্রয়োজন মনে করো নেই। যাই হোক, আজ আমি খুব ব্যস্ত, তাই তুমি যেতে পারো। তবে খুব শীঘ্রই আমাদের দেখা হবে। আর আমার সাথে করা প্রতিটা কাজের সাজা তুমি সারা জীবন ধরে পাবে। আখি মনে মনে ভেঙচি কেটে বলে, সারা জীবন না ছাই, আপনার সাথে আর দেখা হলে তো। কিন্তু বেচারি আখি জানেই না সামনে তার জন্য কি অপেক্ষা করছে। এই সাদকে যে তার আপু আত্মীয় বানাতে চলেছে সেটা সে ঘুণাক্ষরেও টের পায় না। পেলে কি আর এমন ভাবে হ্যারাজ করতো? ভুল করেও করতো না। সাদ আখিকে পেছনে ফিরে এগিয়ে যায় তার গন্তব্যে। আখিও একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে পা বাড়ায় কোচিং এর উদ্দেশ্যে। ভ্যাবসা গরমের একটু মুক্তি পেতে ধরণীতে নেমে আসে বাড়িধারা। কোচিং থেকে বাড়ি ফেরার পথে আখি সেই বৃষ্টির সম্মুখীন হয়। তার মনে দোলা দেয় ভালো লাগার ছোঁয়া। রিকশাতে বসেই সে দু হাত মেলে দেয়। বৃষ্টির প্রতিটা ফোঁটা এসে ভিজিয়ে দেয় তার সমগ্র তনুমুখ। সে খিলখিলিয়ে হেসে ওঠে, অনুভব করে বৃষ্টির প্রতিটি স্পর্শকে। আনন্দের খেলায় মেতে ওঠে তাদের মাঝে। মাঝে মাঝে নিজেও বিন্দু বিন্দু পানির ফোঁটায় স্পর্শ করে। এটা যেন তার কাছে কোনো মনোমুগ্ধকর একটা কাজ। খুশিতে তার মুখ প্রজ্বলিত হয়, জল জল করে ওঠে তার নেত্রযুগ। আখির এসব কাণ্ড দূর থেকে কেউ লক্ষ্য করে, অতঃপর সেও চলে যায় নিজের গন্তব্যে। আখি আজ ভিজে নিয়ে একাকার হয়ে বাড়িতে আসে। ড্রয়িং রুমে প্রবেশ করে মাত্র তার পা জোড়া থমকে যায়। শুকনো ঢোক গেলে সে, তার আব্বু সোফায় বসে নিউজ পেপার পড়ছেন। সে যতদূর জানে তার আব্বুর সন্ধ্যের পরে ফেরার কথা, কিন্তু আজকে এত তাড়াতাড়ি ফিরে এসেছে কেন সেটাই তো বুঝলো না। আখি তার আব্বুর অগোচরে ধীর গতিতে এগিয়ে সিঁড়ি বেয়ে উঠতে যায়, কিন্তু না, সে পারে না। পারবে কি করে? ড্রয়িং রুম পেরিয়ে তো সিঁড়ি বেয়ে উঠতে হবে, আর ড্রয়িং রুমে যারা উপস্থিত থাকবে তাদের মুখাপেক্ষী হবে না, সেটা কি করে হয়? এভাবে ভিজে বাড়ি ফিরেছ কেন? বৃষ্টি যখন হচ্ছে তোমার উচিত ছিল অপেক্ষা করা। এভাবে ভিজে আসার কারণটা আমি বুঝলাম না। আখি একটু আমতা আমতা করে বলে, আসলে আব্বু রিক্সাতে আসছিলাম তো, আর তখনই ঝুম বৃষ্টি নামে, কিছু বুঝে ওঠার আগেই ভিজে যাই। ওহ, যাও
ফ্রেশ হয়ে নাও, নইলে অসুস্থ হয়ে যাবে। আর এবার থেকে নিজের খেয়াল রাখবে। আমি চাই না তোমাদের মনোরঞ্জনের জন্য তোমরা অসুস্থ হয়ে পড়ো, কারণ তোমরা কি কি করতে পারো সেটা আমি জানি। আখি আর কিচ্ছু বলে না, দ্রুত পায়ে সেখান থেকে কেটে পড়ে। ঘরে গিয়ে দ্রুত ফ্রেশ হয়ে নেয়। বৃষ্টিতে ভেজা নিয়ে তার আব্বু যে বেশি কিছু বলেনি তাতেই সে স্বস্তি পাচ্ছে, কারণ এর আগের বার আখি ইচ্ছে করে ঘন্টার পর ঘন্টা বৃষ্টিতে ভিজেছিল, বন্ধুদের নিয়ে সময় কাটিয়েছিল। আর তারপরেই বাঁধে ধুম জ্বর। টানা 15 দিন সে বিছানা ছেড়ে উঠতে পারেনি। জুবায়ের খানের মতো শক্ত মনের মানুষও আখিকে দেখে ভয় পেয়ে যাচ্ছিলেন। তারপরে যখন আখি সুস্থ হলো, জুবায়ের খান তাকে ঝাড়ি দিতে বললেন না, বকলেনও ইচ্ছে মতো। তারপর থেকে আখি আর বৃষ্টিতে ভেজেনি। তবে আজকে কেন জানি না সে নিজেকে সামলাতে পারেনি, মন চেয়েছে আর ভিজেছে বৃষ্টিতে। আখি ফ্রেশ হয়ে তার বোনের ঘরে উকি মারে, দেখে তার বোন খাটের উপর উপর হয়ে শুয়ে আছে আর গভীর মনোযোগ দিয়ে কিছু ভেবে চলেছে। আখি তার বোনের ঘরে প্রবেশ করে, তার পাশে বসে বলে, ভাইয়ার কথা ভাবছিস? হঠাৎ করে কেউ কথা বলায় সাজি চমকে ওঠে, শোয়া থেকে ধরফরিয়ে উঠে বসে। তবে আখিকে দেখে জোরে নিঃশ্বাস ছাড়ে। তুই কখন এলি? যখন তুমি তোমার মজনুর কথা ভেবে ভেবে হাসছিলে, আমি তখনই এসেছি। মোটেও না, আমি কারোর কথা ভেবে হাসছিলাম না। হ্যাঁ, সে তো দেখতেই পেলাম। যাই হোক, আমি কিন্তু তোর উপর রেগে আছি। তুই আমার থেকে এত বড় একটা সত্যি লুকিয়ে গেলি, বঞ্চিত করলি আমায়। সাজি একটু ঠিকঠাক হয়ে বসে, বোনের হাতের ওপর নিজের হাত রেখে বলে, বলছি তো ভুল হয়ে গেছে, আর কখনো এমন করবো না, আর কিচ্ছু লুকাবো না তোর থেকে। এবারের মতো মাফ করে দে। ঠিক আছে, তবে যাই বলিস, দুলাভাই কিন্তু সেই হ্যান্ডসাম, তোর সাথে দারুণ মানিয়েছে। ওর মনটাও খুব ভালো, ঠিক ওর মতোই, একদম স্বচ্ছ। এখন থেকেই এত প্রশংসা, পরে কি হবে তাহলে? যেটা সত্যি সেটাই বললাম। এই আপু, তুই বলেছিলিস ভাইয়ার বাড়ির সবাই নাকি তোকে দেখতে চেয়েছে, ওই বাড়ি যেতে বলেছে, তো কবে যাচ্ছিস? ডিপার্টমেন্টের অনুষ্ঠানের দিন যাব ভাবছি। মানে এটা আমাকে সামিরই বলেছে, কারণ ওই দিন বাড়ি ফিরতে দেরি হলেও আব্বু কিছু বলবে না, আর আমি চাইলে শাড়ি পরে যেতে পারবো। যেহেতু প্রথমবার ওই বাড়িতে যাব, তাই শাড়ি পরে গেলে ভালো হয়, কিন্তু অন্যদিন তো সেটা সম্ভব না। আম্মুকে ম্যানেজ করে নিলেও আব্বু যদি জানতে পারে তাহলে আর রক্ষা থাকবে না। এমনিতেও আজকাল আব্বু কেমন আমাদের দিকে। ডিপার্টমেন্টের অনুষ্ঠানের দিন যাব ভাবছি, মানে এটা আমাকে সামিরই বলেছে, কারণ ওই দিন বাড়ি ফিরতে দেরি হলে আব্বু কিছু বলবে না, আর আমি চাইলে শাড়ি পরে যেতে পারবো। যেহেতু প্রথমবার ওই বাড়িতে যাকাত, তাই শাড়ি পরে গেলে ভালো হয়, কিন্তু অন্যদিন তো সেটা সম্ভব না। আম্মুকে ম্যানেজ করে নিলে আব্বু যদি জানতে পারে তাহলে আর রক্ষা থাকবে না। এমনিতেও আজকাল আব্বু কেমন আমাদের নজরে নজরে রেখেছে, তুই হয়তো খেয়াল করিসনি, তবে আমি খেয়াল করেছি। আর এখন তো মনে হয় আমাদের ওপর আরো বেশি করে নজর রাখতে, কারণটা শিমু আপা আর জালাল ভাইজানের জন্য। সেই সত্যি শিমু আপা আর জালাল ভাইজানের জন্য খুব কষ্ট হচ্ছে। ভালোই তো বেশি ছিল, একসাথে বাকিটা জীবন কাটাতে চেয়েছিল, কিন্তু আব্বু কি করলো? ওনার দাম্ভিকতা বজায় রাখলো। কি হতো ওদের ভালোবাসাটা মেনে নিলে? দুজনেই তো এখানেই থাকতো এখন যেমন আছে, শুধু পার্থক্য থাকতো দুজন স্বামী আর স্ত্রী রূপে জীবন কাটাতো। সাজি মনটা খারাপ করে ফেলে। আগত ঝড়ের পূর্বাভাসের কথা ভেবে বুকটা মোচড় দিয়ে ওঠে, গলা শুকিয়ে আসে। ক্ষণিকের আনন্দে সে ভুলতেই বসেছিল যে তার আব্বু ভালোবাসার বিরোধী। সাজির এই আধার হয়ে আসা মুখের দিকে তাকিয়ে আখি বলে, মন খারাপ করিস না আপু, সব ঠিক হয়ে যাবে। সামির ভাইয়া যেহেতু বলেছেন উনি ঠিক কিছু না কিছু একটা ব্যবস্থা করে দেবেন। তারপরও যদি আব্বু না মানেন, তাহলে যদি অন্য জায়গায় আমার বিয়ে দিতে চান, তখন কি হবে আখি? কিছু হবে না, আমরা সবাই তো আছি। তুই আগে থেকে এসব ভেবে মন খারাপ করিস না। আখির কথায় সাজি স্বস্তি পায় না। এখন তার মনে হচ্ছে এসব প্রেম ভালোবাসা না জড়াইলেই বুঝি ভালো হতো। অন্তত দিন শেষে কষ্ট তো পেতে হতো না, কিন্তু ভালোবাসা কি আর বলে কয়ে হয়? সে তো হয়ে যায়। ওদের কথার মাঝেই শিমু আসে সাজির ঘরে, হাতে তার পাস্তার 2টো প্লেট। দুই বোনের দিকে প্লেট এগিয়ে দিয়ে বলে, এটা খেয়ে নাও তোমরা। আখি শিমুকে বেডের উপর বসতে বলে, কিন্তু সে বসে না, বলে, অনেক কাজ আছে ছোট আপা, পরে বসবো। আরে রাখো তো তোমার কাজ, আগে আমার কথা শোনো, তারপর নিচে যাবে।
আখি বারবার জোর গলায় শিমু বেডের উপরে বসে। সাজি জোহরি চোখে পরক করতে থাকে শিমুকে। এই দুটো দিনেই শিমুর চোখ মুখ কেমন জানি শুকিয়ে গেছে, চেহারার সজীবতা হারিয়েছে। তুমি ঠিক আছো শিমু আপা? সাজির কথায় সেদিকে তাকায় শিমু, মৃদু হেসে জানায়, ঠিক আছি, খারাপ থাকার তো কোনো কারণ নেই বড় আপা। সত্যিই কি তাই? শিমু কিচ্ছু বলে না। সত্যি বলতে সে ভালো নেই। দুদিন ধরে সে জালালকে মাত্র একবার দেখেছে, ইশারায় শুধু একটাই কথা বলেছে, আর কথা হয়নি। এই বিরহ যে সে মেনে নিতে পারছে না, তার হৃদয়টা ভেঙে খান খান হয়ে যাচ্ছে। অসহ্য পীড়া গায়েল করছে বারবার, কিন্তু কিছুই সে করার নেই। সে বাড়ির মানুষগুলো তাকে আশ্রয় দিয়েছে, তার ভালো মন্দের খেয়াল রেখেছে। সেই বাড়ির কর্তার বিরুদ্ধে যাবে? পারবে না, সে কিছুতেই পারবে না। তাতে যদি সারা জীবন এই বিরহ যন্ত্রণা ভুগতে হয়, তাও ভুগবে। কি ভাবছো শিমু আপা? সাজির কথায় শিমু টনক নড়ে। সে মাথা নাড়িয়ে বলে, না না, কিছু ভাবছি না। জালাল ভাইজানের জন্য মন খারাপ? শিমু হেসে বলে, মন খারাপ হয়তো একটু পরিমাণ, তবে দুঃখ নেই জানো। কারণ আমি জানি আমার জালাল আমাকে খুব ভালোবাসে। এক হতে পারবো না তো কি হয়েছে, ভালোবাসা তো আছে, আর সেটা থাকবেও সারা জীবন। অনেকে তো বিয়ে করে, একসাথে থাকে, কিন্তু সবার মাঝে কি ভালোবাসা থাকে? সবাই কি সুখী হয়? হয় না। কেউ কেউ তো বাধ্য হয়ে সংসার করে, কেউ আবার একতরফা ভালোবাসার জেরে সংসার করে, কেউ আবার সমাজের চোখে নিজের অবস্থান ঠিক রাখতে সংসার করে যায়। সবাই কি ভালোবাসে? আমি হয়তো ওকে নিজের করে পেলাম না, তবে আমি জানি সে আমাকে নিজের থেকেও বেশি ভালোবাসে। আর এর থেকে বড় সুখ আমার কাছে কিছু হতেই পারে না। এই সুখটুকু নিয়েই আমি সারাটা জীবন কাটিয়ে দিতে পারবো। হ্যাঁ, তবে এটা ঠিক, আমার কষ্ট হবে, জালালের শূন্যতা সারা জীবন অনুভব করব। তবে খাঁটি ভালোবাসার জোরে হয়তো নিজেকে সামলেও নেব। মনের মাঝে না পাওয়ার শূন্যতা থাকলেও, বিচ্ছেদের কষ্ট থাকলেও, বিশ্বাসঘাতকতা তো নেই। এটাই কম কিসের? সাজি আর আখি অবাক দৃষ্টিতে চেয়ে আছে শিমুর দিকে। তার প্রতিটা কথা যেন তাদের কান ভেদ করে বক্ষস্তরে পৌঁছাচ্ছে। আখি মুগ্ধ হয় শিমুর ভালোবাসার কথা শুনে। মানুষ এভাবেও কাউকে ভালোবাসতে পারে? সেও কি পারবে কাউকে ভালোবাসতে? নিজের সবটা দিয়ে পারবে তাকে আগলে রাখতে? নিজে কষ্টে থাকলেও কি তার মুখে হাসি ফোটাতে পারবে? আখি হঠাৎ করেই ভাবনার অন্য জগতে পৌঁছায়, তবে তার ধ্যান ভাঙে সাজির কথায়। তুমি জালাল ভাইজানকে এত ভালোবাসো? কতটা ভালোবাসি জানি না, তবে সে ছাড়া আমার জীবন পুরোটাই শূন্য। হয়তো ছোট মুখে বড় কথা বলা হয়ে যেতে পারে, তবে একটা জিনিস কি জানো তো, অনেক সময় সারা পৃথিবীর সুখ এনে দিলেও কারো শূন্য মন হয়তো পূর্ণ হবে না। আবার সারা পৃথিবীর সুখ না এনে কেবলমাত্র একটা মানুষ এনে দিলেই এই সারা পৃথিবীর সুখ সে পেয়ে যেতে পারে। সাজি মনে মনে সহমত পোষণ করে শিমুর কথায়। সত্যিই তো তাই। তার কাছেও তো সামির তেমনটাই। তবে সে নিজের পরিবারকেও ভালোবাসে, কিন্তু তার বাইরে যদি সে কাউকে ভালোবেসে থাকে, নিঃসন্দেহে সেটা সামির, তার প্রিয়তম। তোমার জালাল ভাইজানের সাথে কথা বলতে মন চাইছে না? মন চাইলেই কি আর সম্ভব হয় ছোট আপা? হয় না। সে আমাকে ইশারায় আজ রাতে দেখা করতে বলেছে, কিন্তু আমি না করে দিয়েছি। কি দরকার বড় সাহেবের বিরুদ্ধে যাওয়ার? নিজেদের সুখের জন্য অন্যকে কষ্ট দিতে চাই না। তুমি বেশি বোঝো। আখির কণ্ঠে স্পষ্ট বিরক্তিকর। বেশ, জালাল ভাইজান তোমার সাথে দেখা করতে চেয়েছে মানে তুমি আজ দেখা করছো? এইসব তুমি কি বলছিস আখি? আব্বু যদি জেনে যায়? আখির কণ্ঠে মেজাজ নিয়ে বলে, তোর ভাঙা রেডিও একটু বন্ধ করবি? সেই সকাল থেকে শুনে যাচ্ছি আব্বু যদি জেনে যায়, আব্বু যদি জেনে যায়। জেনে যায় তো যাবে। একদম বেশি কথা বলিস না তো, একটু সাহসী হ। সিনেমাতে দেখিস না মানুষ ভালোবাসার জন্য কত কিছু করে, কত পরিস্থিতির মোকাবেলা করে, আর তুই ভিতর ডিম একটা। আখির কথায় সাজি চুপ হয়ে যায়। আখি শিমুর দিকে চেয়ে বলে, আজ রাতে আমি তোমাদের দেখা করার ব্যবস্থা করব, চিন্তা করো না, আব্বু জানতে পারবে না। কিন্তু উফ, আবার কিন্তু কেন? বেশি কিন্তু কিন্তু করলে কিন্তু আব্বুকে বলে জালাল ভাইজানের অন্য জায়গায় বিয়ে দিয়ে দেব।
আখির কথা শুনে সিমু আর সাজি দুজনেই আটকে ওঠে। এই আখি কি পাগলের মতো কথা বলছিস? তাহলে শিমু আপাকে বলো আমার কথা মেনে নিতে। ওকে, তাহলে রাত 11টার সময় আমরা বাইরে যাব। তুমি জালাল ভাইজানের সাথে কথা বলবে, আমি আর আপু তোমাদের পাহারা দেব, কেমন? শিমু তো কিছুতেই আখির কথা মানতে নারাজ, কিন্তু আখির জোরাজুরিতে বাধ্য হয়ে শেষে রাজি হলো। শিমু বিজ্ঞের মতো মাথা নাড়ায়, তবে তার ভয় কাটে না। তবুও দেখা করার লোভে সেও রাজি হয়ে যায়। কথা শেষে শিমু চলে যায় নিচে। সাজির রুমে থেকে যায় সাজি আর আখি। সাজি বসে বসে শিমুর কথাগুলো ভেবে যাচ্ছিল। তখনই আখি বলে, আপু, আজ কিন্তু আমি তোর রুমেই থাকবো। সাজি বোনের কথায় হেসে বলে, ঠিক আছে, থাকিস। শুধু থাকবো না, আমাকে তোর আর ভাইয়ার প্রেম কাহিনী শোনাতে হবে। কিভাবে প্রেমে পড়লি, কে প্রথম ভালোবাসলো, সবটা শুনবো আমি। আচ্ছা, সব গল্প করবে তোর সাথে। আচ্ছা আপু, ধরো আপু তোমাদের সম্পর্ক মেনে নিলেন না। আখির কথায় সাজি আটকে ওঠে। আর ধারোর কথা বললাম, ধরো আবলু মানলেন না, ভাইয়া কি করবে তখন? ও তো মরে যাবে আখি। আখির ভ্রু কুচকে আসে। মরে কেন যাবে? লড়বে ভালোবাসার জন্য। মরলে কি আর তোকে পেয়ে যাবে? জানি না, আমি শুধু জানি আমি ওকে ছাড়া বাঁচবো না, ও আমাকে ছাড়া বাঁচবে না। উফ, কি প্রেম, কি প্রেম! তুমিও প্রেমে পাও, তখন বুঝবে। প্রেম আর আমি ইম্পসিবল। ওসব প্রেম ভালোবাসা তোমাদের জন্য বৎস, আমার ওসবে পোষাবে না। আমি তো ডিরেক্ট বিয়ে করব। অমন সবাই বলে, দেখবি তুইও একদিন কারোর প্রেমে ধপ্পাস করে পড়ে হৃদয় ভেঙে ফেলবি। তাকে ছাড়া কিছুই ভাবতে পারবি না, শয়নে স্বপনে শুধু সেই থাকবে। আখি কিছু বলে না, ভাবে সত্যি কি কেউ থাকবে? সত্যি কি সে কাউকে ভালোবাসবে? আখি নিজেকে প্রশ্ন করে, কিন্তু ফলস্বরূপ কোনো উত্তর সে পায় না। রাত 11টা। জুবের খান আর রুবাইয়া বেগম খেয়ে শুয়ে পড়েছেন, হয়তো এতক্ষণে ঘুমিয়েও পড়েছেন। আখি, সাজি আর শিমু পা টিপে টিপে বাইরে আসে। দরজা বাইরে থেকে আস্তে আস্তে বন্ধ করে দেয়। জালাল বাগানের সাইডের একটা বাড়িতে থাকে। সেখানে দুটো রুম আছে, রান্নাঘর নেই, কারণ ওর খাবার এই বাড়ি থেকেই পেয়ে থাকে, তাই আলাদা করে রান্নার কোনো প্রয়োজন পড়ে না। তবে সে একটা গ্যাসের ব্যবস্থা করে রেখেছে, আর রেখেছে প্রয়োজনীয় কিছু সামগ্রী। মন চাইলে কিছু বানিয়ে খেয়ে নেয়। সবসময় কি আর রুবাইয়া বেগমকে কষ্ট দেয়া যায়? উনিও তো সারাদিন কাজ করেন। জালাল বাগানে একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে। দূর থেকে আবছা আলোয় সে আখিদের দেখতে পায়। তার দু চোখ প্রজ্বলিত হয়ে ওঠে, ঠোঁটের কোণে ফুটে ওঠে হাসি। শিমুও জালালকে দেখে নিজের অন্তর জুড়ায়। আখি আর সাজি শিমুকে জালালের সামনে দাঁড় করায়। এই নাও, তোমার প্রিয় তোমাকে এনে দিলাম। এবার যত ইচ্ছা কথা বলো, আমরা যাই। বলেই আখি সাজিকে নিয়ে দরজার কাছটায় চলে যায়। জালাল একভাবে তাকিয়ে থাকে তার প্রেয়সীর পানে, বক্ষ জুড়ায় নিজের। শিমুর নজর মাটির দিকে। হঠাৎ করেই জালালের প্রশ্নে সে সচকিতে তাকায়। শিমু পিটপিট করে চায়, মাথা নেড়ে বোঝায় না, সে কাঁদেনি। কার কাছে মিথ্যা বলছিস? আমার কাছে? আমি সত্যি কাঁদিনি। বেহায়া চোখগুলো আজকাল ভুলভাল বলে। সব জিনিসে কি নজর দিতে হয়? জালাল আলো কিছু বলতে যায়, কিন্তু তার আগেই শিমু কেঁপে ওঠে থরথরিয়ে। সেও ভয় পায়। শুনতে পায় জুবায়ের খানের কণ্ঠস্বর। সাজি মিগরি রোগীর মতো কাঁপতে থাকে। রেগে রেগে বলে, বলো তো, আব্বু এসে গেছে, এবার আমরা ধরা করে যাবে। সব হয়েছে তোর জন্য। এখন যদি আব্বু, শিমু আপা আর জালাল ভাইজান কি এইখানে দেখে নেয়, কি হবে ভাবতে পারছিস? আখি নিজেও ভয় পেয়ে আছে, তবে বাইরে সেটা রেশ ফুটিয়ে তোলে না। তাকে এখন ভয় পেলে চলবে না, ব্যাপারটাতে সামলাতে হবে। জুবায়ের খান বাড়ির গেটের দরজা খুলে বাইরে আসেন। দেখেন তার দুই মেয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। আখি তাকে বলছে, দেখা ওই তারাটা কি সুন্দর, তাই না? আর ওর পাশেরটা, ওটাও সুন্দর। সুন্দর তো অবশ্যই, কিন্তু এখন ঘরে চল, আব্বু আমাদের এইখানে দেখতে খুব বকবে। বকবে কেন? আমাদের ঘুম আসছিল না বলে তো তারা দেখতে এসেছিলাম। বাইরে হাওয়া খেতে এসেছি, ভেতরে যা গরম, এতে বকার কি আছে? তবুও চল, রাতে এইভাবে বাইরে বের হওয়া ঠিক না। ঠিক আছে, চলো। ওরা পাশ ফেরার আগেই জুবায়ের খান সেখান থেকে চলে যান। মেয়েদের প্রথম এখানে দেখে ওনার ভ্রু কুচকে আসে, কিন্তু ওদের কথা শুনে উনি নিজেও ভেবে নেন ওরা গরমের জন্য এই বাইরে এসেছে, তাই ব্যাপারটাকে আর বেশি ঘাটালেন না। মাঝে মাঝে মানুষকে একটু একা ছেড়ে দেওয়া উচিত। বেশি বাঁধনের মধ্যে রাখলেও মানুষ বকে যেতে পারে।
বাইরে ছাড়া পাওয়ার তীব্র আকুতি তাদের খারাপের পথ চালনা করতে পারে। তাই তো জুবায়ের খান আর কিছু বললেন না, চলে গেলেন নিজের রুমে। উনি যেতেই আখি আর সাজি একটু পরেই শব্দ করে হেসে দেয়। যাক, তাদের প্ল্যান কাজে দিয়েছে। সাজি বোনের দু কাঁধে চাপড় মেলে বলে, এই না হলে আমার বোন, তোর বুদ্ধির তারিফ করতে হবে। আরে আমি হলাম অ্যাডভোকেট জুবায়ের খানের একমাত্র ছোট মেয়ে, আমার তো বুদ্ধি থাকবেই। বলেই সে হাসে, অতঃপর বলে, তো ব্যাপারটাও ঠিক সামনে নেব, দেখিস। ততক্ষণে গাছের পেছন থেকে জালাল আর শিমু বেরিয়ে আসে। শিমু দৌড়ে চলে আসে আখিদের কাছে। জালালের কাছে বিদায়ও জানায় না। তাতে অবশ্য জালাল একটু কষ্ট পায়, কারণ সে তো তার প্রিয়তমার সাথে কথা বলার সুযোগও পায়নি, আর না পেরেছে নিজের আখি জোড়াতে। কিন্তু কি আর করার, বড় সাহেব জেগে আছেন মানে এখন তাদের ফেরা উচিত। অনেক হয়েছে দেখা করা, এখন চলো তোমরা। আমি আগেই বলেছিলাম এখানে আসবো না, কিন্তু তোমরা শুনলে না। আমি সব সামলে নিয়েছি শিমু আপা। শিমু আর কিছু বলে না, পেছনে ঘুরে একবার জালালের দিকে তাকিয়ে ভেতরে প্রবেশ করে। আখি আর সাজিও তার সঙ্গে সঙ্গে ভেতরে যায়। আখি স্বস্তির নিঃশ্বাস ফেলে। মূলত সে তার আব্বুকে জাগ্রত অবস্থায় দেখে ভীষণ ভয় পেয়ে গেছিল। ভেবেছিল আজই বুঝি শিমু আপা আর জালাল ভাইজান ধরা পড়ে যাবে, আর শাস্তিস্বরূপ শিমু আপাকে পাঠিয়ে দেওয়া হবে তার মামার বাড়ি। তবে এমন কিছু না হওয়ায় সে মনে মনে বেশ খুশি হয়। শুকরিয়া আদায় করে সৃষ্টিকর্তার কাছে, আর দোয়া করে যাতে তার শিমু আপা আর জালাল ভাইজানের ভালোবাসা অক্ষত থাকে। সময় বহমান, ঘড়ির কাঁটা টুং টুং করে জানান দিচ্ছে সময়টা রাত 12টা। দূর থেকে ভেসে আসছে দু একটা গাড়ির শব্দ, আর থেকে থেকে বেশি আসছে নাম না জানা কীট পতঙ্গের ডাক। সাত সবে মাত্র বাড়িতে ফিরেছে। ডুপ্লিকেট চাবি দিয়ে গেটের দরজা খুলে সে ভেতরে প্রবেশ করলো। ভেতরে যেতেই সে থমকে দাঁড়ায়, দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে যায় ডাইনিং টেবিলের নিকট। ধীর কণ্ঠে ডাকে, আম্মু। জান্নাতুল বেগমের সবে চোখটা লেগে এসেছিল। ছেলের ডাকে তিনি ধরফরিয়ে উঠলেন। রিল্যাক্স, আমি। আচ্ছা, তুমি কি আমার কোনো কথা শুনবে না? কতবার বলেছি রাতে এইভাবে আমার জন্য অপেক্ষা করবে না। তোর সব কথা শুনবো, এখন যা ফ্রেশ হয়ে আয়, আমি খাবার গরম করছি। বলেই জান্নাতুল বেগম কিচেনে খাবার গরম করতে চলে গেলেন, কারণ তিনি যদি এখন ছেলের কথা শোনা শুরু করেন তাহলে তার আর খাওয়া হবে না। নানান কথায় এখানেই সময় নষ্ট করে ফেলবে। তার থেকে বরং ফ্রেশ হয়ে আসুক, যা শোনার তখনই না হয় শুনবে। সাদ নিচের আম্মুর পানে কিছুক্ষণ তাকিয়ে ফ্রেশ হতে চলে যায়। মিনিট 10-এর মধ্যে ফ্রেশ হয়ে নিচে নামে, দেখে জান্নাতুল বেগম টেবিলে খাবারগুলো সাজিয়ে রাখছেন। সাদ গিয়ে টেবিলে বসে। জান্নাতুল বেগম তার দিকে খাবার এগিয়ে দেন আর নিজেও খেতে বসেন। কাল থেকে আর আমার জন্য অপেক্ষা করবে না আম্মু। কাল থেকে নতুন কেউ অপেক্ষা করবে, বুঝলি? জান্নাতুল বেগমের কথায় সাদের ভ্রু কুঁচকে আসে। চোখ ছোট ছোট করে বলে, নতুন কেউ অপেক্ষা করবে মানে? মানে তো তুই বলবি, এমন ভাবে আমাকে অপেক্ষা করতে বারণ করলি, আমি ভাবলাম অন্য কেউ হয়তো অপেক্ষা করবে, সে হয়তো তোর জীবনে এসে গেছে, আর আমার অপেক্ষার প্রহর বুঝি শেষ হলো। কি সব ভ্যালুলেস কথা বলো আম্মু। জান্নাতুল বেগম চুপ থাকলেন। কিছুক্ষণ পরে আবার বলা শুরু করলেন, সারা জীবন কি এভাবেই থাকার পরিকল্পনা করছিস? কোন ভাবে? এভাবে একা? একা কোথায়? তোমরা তো আছো, তুমি আছো, আব্বু আছে, ভাই আছে, বাড়ির বাকিরাও তো আছে। আর কাকে চাই তোমার? তুই খুব ভালো করে জানিস আমি কার কথা বলছি। তুমি যার কথা বলছো তাকে ভুলে যাও। আমি চাই না আমার গোছানো জীবনে কেউ এসে তাকে অগোছলা বানাক। আমি নিজের মতো থাকতে ভালোবাসি, নিজের ইচ্ছা মতো লাইফ লিড করি, সেখানে বাইরের কারোর কোনো জায়গা নেই। আমরা সারা জীবন থাকবো না সাদ, একদিন না একদিন সবাইকেই চলে যেতে হবে, তখন তোর কি হবে? সৃষ্টিকর্তার কাছে দোয়া করি সবার আগে আমার মৃত্যু হোক। সাদ। জান্নাতুল বেগম চিৎকার করে উঠলেন, একদম বাজে কথা বলবি না, সব সময় তোর এসব বাজে কথা। আচ্ছা আর বলবো না, শান্ত হও। কিন্তু জান্নাতুল বেগম শান্ত হন না, শুধু নিজেকে একটু ধাতস্থ করে বলেন, দিন শেষে সবার একজন ভালোবাসার মানুষের প্রয়োজন হয় সাদ, যে তোকে ভালোবাসবে, আগলে রাখবে, যে কোনো পরিস্থিতিতে পাশে থাকবে, নিজের জীবনের বিনিময়ে তোকে রক্ষা করবে। তুমি তো আছো। আমার কথা ছাড়, আমি আমার থাকার কথা বলছি না, আমি অন্য কারোর থাকার কথা বলছি, যার জীবনে তুই হবি প্রথম প্রায়োরিটি। ভালোবাসা। কেউ কেন নিজের জীবনের আনন্দ ছেড়ে আমার জীবনে বন্দী হতে চাইবে? হয়তো প্রথম প্রথম ভালো লাগবে, পরে অধৈর্য হয়ে যাবে আমার ব্যবহারে। তুমি তো জানোই আমি কেমন।
আমাকে আমার মতো করে কেউ ভালোবাসবে না আম্মু, আর আমি চাইও না কেউ বাসুক। আমার দ্বারা ওসব বিয়ে ভালোবাসা হবে না। সেই আশা তো তোমার ছোট ছেলে পূরণ করছে, তাকে আমি খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেব। আব্বুর সাথে আজকে কথা হয়েছে আমার। আর বড় ছেলে, তার কি হবে? তার জীবনে কি কেউ আসবে না? না, আসবে না। আর না, আমি কাউকে আসতে দেব। জান্নাতুল বেগম পুনরায় হতাশ হলেন, তবে ছেলের কথায় দমলেন না, বললেন। কিয়ারা, জান্নাতুল বেগম আর কিচ্ছু বলতে পারলেন না। ছেলের গরম চাহনিতে তিনি চুপ হয়ে যান। ভালোবাসার কি বোঝেও? কতটুকু বয়স ওর? ওর বিয়ের বয়স হয়ে গেছে, আর তুই বলছিস ও ভালোবাসা বোঝে না? বুঝলেও আমার কিচ্ছু করার নেই। আমি ওকে শুধু নিজের বোন ভাবি, সেটাই মেনে এসেছি, আর সারা জীবন সেটাই ভেবে যাব। কিন্তু তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার ওকে আমার জন্য কিভাবে পছন্দ হলো? না মানে, মেয়েটা ভালো, তোকে ভালোবাসে তাই। যেই আমাকে ভালোবাসবে তাকে আমার জন্য পছন্দ করবে? যদি তেমনটা বলিস তাহলে না, কারণ আমি তোর জন্য এমন একটা মেয়ে চাই যার মনটা হবে অনেক স্বচ্ছ, সম্পর্কে গুরুত্ব যার কাছে অনেক দামি, সর্বোপরি তুই যার কাছে সব থেকে মূল্যবান মানুষ হবি, তোকে ভালোবেসে যে সারা জীবন খুশি খুশি কাটিয়ে দিতে পারবে। আর তার থেকেও যেটা জরুরি সেটা হচ্ছে আমার ছেলে তাকে ভীষণ ভালোবাসবে। আজকে যে নিয়ে করবে না করছে, সেই দিন সেই ছেলে ওই মেয়েকে নিজের ভালোবাসায় বন্দি করতে এই বাড়িতে বউ হিসাবে নিয়ে আসবে, মর্যাদা দেবে তার ভালোবাসার। তবে এটাও ঠিক, কিয়ারা মেয়েটা খারাপ নয়, তোর পছন্দ নয় সেটা আলাদা ব্যাপার। তবে যদি আমার কথা বলিস, তবে আমি বলবো সে তোর জন্য সঠিক নয়। এটা আমার মনে হয়, কেন হয় সেটা আমি নিজেও জানি না। তুই চাই তোর জীবনে ভালোবাসার কেউ আসুক, তোকে ভালোবাসুক। তাহলে তো বলতে হয় তোমার এই আশাটা আমি পূরণ করতে পারলাম না। আমি অপেক্ষায় থাকব। সৃষ্টিকর্তা লিখন কেউ খণ্ডাতে পারে না। আমার মন বলছে তোর জীবনেও কেউ আসবে, সে তোকে ভালোবাসায় ভরিয়ে দেবে। চাঁদ আর কিছু বলে না, চুপচাপ খাওয়া শেষ করে। খাওয়া শেষে নিজের আম্মুকে বলে, কাল থেকে তোমাকে যেন জেগে থাকতে না দেখি। যতদিন বিয়ে না করবি আমি এভাবেই জেগে থাকবো, অসুস্থ থাকলেও তোর জন্য অপেক্ষা করব। আম্মু, কেন জেদ করছো? নিজের শরীরের খেয়াল তো রাখতে হবে, বলো। আমার শরীর নিয়ে যদি এতই তোর চিন্তা হয়, তাহলে বিয়ে কর। বিয়ে করে বউ নিয়ে আয়, আমিও বৌমার হাতের সেবা নিয়ে তৃপ্তি লাভ করি, আর সে তোর জন্য জেগে বসে থাকুক, তখন আমি নিশ্চিন্তে ঘুমাবো। সাদ বিরক্ত হয়, বারবার এক কথা, তবুও কিছু না বলে নিজের রুমে চলে আসে। শব্দ করে দরজা বন্ধ করে। জান্নাতুল বেগম সেদিকে ফিরে দীর্ঘশ্বাস ফেলেন। বড় ছেলেকে নিয়ে ওনার যত চিন্তা, কবে যে একটা বাঁধনে তাকে বাঁধতে পারবে সেটাই ওনাকে বারবার ভাবায়। স্নিগ্ধ সকাল, জান্নাতুল বেগম কিচেনে নাস্তা বানাচ্ছেন। তখনই বাড়িতে প্রবেশ করলেন সাজ্জাদ চৌধুরী আর সাবিহা বেগম। জান্নাতুল বেগম ওনাদের দেখে কিচেন থেকে বার হলেন। এ কি, তোরা চলে এসেছিস? সাজ্জাদ, তুমি যাও, ফ্রেশ হয়ে নাও। সাজ্জাদ চৌধুরীও ভাবির কথা মতো ফ্রেশ হতে চলে যান। সত্যি বলতে ওনার একটু রেস্টের প্রয়োজন, এই কদিনে খুব ধকল গেছে ওনার। সাজ্জাদ চৌধুরী রুমে যেতেই জান্নাতুল বেগম সাবিহা বেগমকে প্রশ্ন করেন, খালাম্মা কেমন আছেন? ভালো আছে আপা। কিন্তু তুই আর কটা দিন থাকলেই পারতিস, এদিকটা না হয় আমিই সামলে নিতাম। ভাইজান ভাবি সবাই আছেন আম্মাকে খেয়াল রাখার জন্য, আর আমি এমনিও কদিন থাকতাম, কিন্তু ছেলের বউকে দেখার লোভ সামলাতে পারলাম না, তাই সকাল সকাল চলে এলাম। জান্নাতুল বেগম হাসলেন। সাজি নাম, তাই তো? নামও জেনে গেছিস? তুমি বলবে না বলে কি আমি জানতে পারবো না? সাবিহা বেগম একটু মন খারাপ করে বললেন। জান্নাতুল বেগম সাবিহা বেগমের মুখের দিকে ফিক করে হেসে ফেললেন, জড়িয়ে ধরলেন যাকে। যদিও জান্নাতুল বেগমকে সাবিহা বেগম যা কম বোনই বেশি ভাবে, আর সাবিহা বেগমের ক্ষেত্রেও তাই। দুই যা মিলে এত বছর এই পরিবারটাকে আগলে রেখেছেন, মিলেমিশে থেকেছেন। আজ পর্যন্ত দুজনের মধ্যে সামান্যতম তর্কাতর্কি হয়নি, বরং সময়ের সাথে সাথে বেড়েছে ভালোবাসা, একে অপরের প্রতি শ্রদ্ধা। যা, ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নে, আমার নাস্তা বানানো প্রায় শেষ। ফ্রেশ হয়ে কিছু খেয়ে রেস্ট কর। কদিন তো খুব ধকল গেছে, ঘুম হয়নি নিশ্চয়, চোখ মুখের কি হাল হয়েছে। সাবিহা বেগম হাসলেন।
সঙ্গে মুগ্ধ হন জান্নাতুল বেগমের প্রতি। ওনার নিজের বোন, তাই ওনাকে এত ভালোবাসেন না, কিন্তু যা সে ওনাকে বোনের থেকেও উঁচু জায়গায় স্থানে রেখেছেন, ভালোবেসেছেন, আগলে রেখেছেন। আচ্ছা, আমি এসে সবাইকে খাবার বেড়ে দিচ্ছি। তোকে পাকনামি করতে কে বলেছে? ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে ঘুমাবি। কাল আমাদের হবু বৌমা আসবে, তোকে তো স্ট্রং থাকতে হবে, তাই না? বৌমাকেও তো জানতে হবে তার শাশুড়ি কত ইয়াং। বলেই তিনি হাসেন, সঙ্গে যোগ দেন সাবিহা বেগম। সাদ রেডি হয়ে পরিপাটিভাবে নিজের রুমের সোফায় বসে ল্যাপটপে কিছু গুরুত্বপূর্ণ কাজ করছে। সামির হন্তদন্ত হয়ে প্রবেশ করে তার রুমে। ভাইকে রুমে দেখে কিছুটা স্বস্তি পায়।